নবম শ্রেণীর ছাত্রীরা, আজকের লাইফ সায়েন্স ক্লাসে আমি তোমাদের জৈবনিক প্রক্রিয়ার খনিজ পুষ্টি, বাষ্পমোচন এবং উদ্ভিদ দেহে সংবহন পড়াবো। প্রথমে আসি খনিজ পুষ্টি। খনিজ পুষ্টিতে প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে অপরিহার্য মৌলিক পদার্থ। উদ্ভিদ দেহে পুষ্টি সাধনের জন্য বিভিন্ন মৌলিক পদার্থের প্রয়োজন হয়, যেটা অত্যাবশ্যকীয়। এদের বলে অপরিহার্য মৌলিক পদার্থ। এই অপরিহার্য মৌলিক পদার্থগুলো দুটো ভাগে ভাগ করা হয়, ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদান। ম্যাক্রো উপাদান হলো যে অপরিহার্য মৌলিক পদার্থগুলো উদ্ভিদ দেহে তুলনামূলকভাবে বেশি পরিমাণে থাকে, তাদের বলে ম্যাক্রো উপাদান। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। আর যে অপরিহার্য মৌলিক পদার্থগুলো উদ্ভিদ দেহে কম পরিমাণে থাকে, তাদের বলে মাইক্রো উপাদান বা ট্রেস এলিমেন্ট। যেমন ক্লোরিন, আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, নিকেল। এই সব অপরিহার্য খনিজ পদার্থগুলো বিভিন্ন কাজে উদ্ভিদ দেহে ব্যবহৃত হয়। যেমন প্রোটোপ্লাজম গঠন, উৎসেচক গঠন, জারণ বিজারণ ক্রিয়া, অভিস্রাবণীয় ভারসাম্য রক্ষা ইত্যাদি। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এগুলো ক্লোরোফিল সংশ্লেষেও ব্যবহার হয়। এবার বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে দেহের বাইরে নির্গত হয়, তাকে বলি বাষ্পমোচন। বাষ্পমোচন আর সাধারণ যে বাষ্পীভবন, যেমন ধরো কয়েক ফোঁটা জল এখানে পড়লো, সাধারণ তাপমাত্রাতেও কিছুক্ষণ পর ওটা বাষ্পীভূত হয়ে যায়, জলটা আর থাকে না, একে বলে বাষ্পীভবন। তাহলে এই বাষ্পীভবনের সাথে উদ্ভিদ দেহের বাষ্পমোচনের কি পার্থক্য? না, বাষ্পমোচন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর বাষ্পীভবন একটা ভৌত প্রক্রিয়া। বাষ্পমোচন দিনের বেলাতে সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, আর বাষ্পীভবন দিন রাত সবসময় ঘটতে পারে। বাষ্পমোচন প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু বাষ্পীভবন প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এবার আসি বাষ্পমোচনের স্থান, মানে কোথায় কোথায় বাষ্পমোচন ঘটতে পারে। বাষ্পমোচন তিন ধরনের হয়, যেমন পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন, লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন আর কিউটিকেলের মাধ্যমে বাষ্পমোচন। আচ্ছা, পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন। পাতার ত্বকে অসংখ্য উপবৃত্তাকার ছিদ্র থাকে, তাদের পত্ররন্ধ্র বা স্টোমাটা বলে। এই স্টোমাটার দুপাশে দুটি অর্ধচন্দ্রাকার রক্ষীকোষ থাকে। রক্ষীকোষ দুটো পত্ররন্ধ্র বন্ধ ও খোলার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর এই নিয়ন্ত্রণ রক্ষীকোষের মধ্যস্থ যে অভিস্রাবণীর চাপ বা রসস্ফীতি হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে। পত্ররন্ধ্রের মাধ্যমে বেশিরভাগ বাষ্পমোচনটাই ঘটে থাকে। এবার আসি লেন্টিসেলীয় বাষ্পমোচন। কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড ও শাখার গায়ে বিন্দুর ন্যায় বা লেন্স আকৃতির ছিদ্র থাকে, এদের বলে লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে উদ্ভিদ দেহের বাষ্পমোচন প্রক্রিয়াকে লেন্টিসেলীয় বাষ্পমোচন বলে। কিউটিকেলীয় বাষ্পমোচন। পাতার ত্বকে একরকম স্নেহ পদার্থের আবরণী থাকে, তাকে বলে কিউটিকেল। কিউটিকেল স্তরে মাঝে মাঝে সূক্ষ্ম ফাটল থাকে, তখন সেখান দিয়ে বাষ্পমোচন ঘটে। এই ধরনের বাষ্পমোচনকে বলা হয় কিউটিকুলার বা ত্বকীয় বাষ্পমোচন। বাষ্পমোচন কতগুলো শর্তের উপর নির্ভরশীল। যেমন ধরো, উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পমোচন বৃদ্ধি পাবে। বায়ুর আর্দ্রতা যদি বৃদ্ধি পায় বাষ্পমোচন কমে যায়। বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় বাষ্পমোচন বৃদ্ধি পাবে। আলোর সাথে বাষ্পমোচনের সরাসরি সম্পর্ক না থাকলেও দেখা যায় যে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্রের উন্মোচন হয়, আবার অন্ধকারে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজে পরোক্ষভাবে এটা বাষ্পমোচনের উপর একটা প্রতিক্রিয়া ফেলে। আচ্ছা, পাতার গঠনের বৈশিষ্ট্যের উপরও বাষ্পমোচনের হার নির্ভর করবে। যেমন পাইন গাছের সূচের মতো পাতা, ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়, তাহলে এইসব ক্ষেত্রে তলটা কম বলে বাষ্পমোচন কম হবে।
হ্যাঁ, পাতার তল যত প্রসারিত হবে তত অধিক সংখ্যায় পত্ররন্ধ্রের উপস্থিতির জন্য বাষ্পমোচনের হার বেশি হবে। বাষ্পমোচনের তাৎপর্য। বাষ্পমোচন আমরা উদ্ভিদের একটা অত্যন্ত প্রয়োজনীয় পদ্ধতি জানি, কিন্তু অতিরিক্ত বাষ্পমোচনের ফলে আবার উদ্ভিদের ক্ষতিও হয়। এই জন্য বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলে। আমরা তাহলে বাষ্পমোচনে কিছু উপকারী ভূমিকাও দেখছি, আবার অপকারী ভূমিকাও আছে। উপকারী ভূমিকাতে কি কি না, উদ্ভিদ যে জল শোষণ করে সেটা বাষ্পমোচনের তার একটা বিরাট ভূমিকা আছে। উদ্ভিদ দেহে যে রসের উৎস্রোত ঘটে, অর্থাৎ শোষিত জল আর খনিজ লবণের দ্রবণ যে ওপর দিকে যায়, মূল থেকে উপরের দিকে যায়, হ্যাঁ, এতেও একটা বাষ্পমোচনের ভূমিকা আছে। বাষ্পমোচনের ফলে উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে। বাষ্পমোচন রসস্ফীতি চাপটা বজায় রাখে। এছাড়া অতিরিক্ত জলটা বাষ্পমোচনের মাধ্যমেই দেহ থেকে অপসারিত হয়। এটা যদি অপসারিত না হতো তাহলে কিন্তু উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হতো। তাহলে বাষ্পমোচনের অনেক উপকারী ভূমিকা আমরা দেখলাম। এবার বলি, গ্রীষ্মকালে যখন মাটিতে জলের পরিমাণ কমে যায় তখন আলো ও তাপের প্রভাবে অতিরিক্ত বাষ্পমোচন ঘটে। মানে মাটিতে জলের পরিমাণ কম, গাছ জল বেশি শোষণ করতে পারছে না, কিন্তু ওদিকে অতিরিক্ত বাষ্পমোচন ঘটছে। এর ফলে কি হয়, দেখা যায় রসস্ফীতি চাপটা কমে যাওয়ায় গাছের পাতা নেতিয়ে পড়ে, ফুলগুলো নেতিয়ে পড়ে। এই অবস্থাকে উইল্টিং বলে। বেশি দিন ধরে যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে গাছ কিন্তু মারা যেতে পারে। এবার বলি, উদ্ভিদ দেহে জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। যে পদ্ধতিতে নির্দিষ্ট পথে জীবদেহের প্রতিটি সজীব কোষে তরল মাধ্যমে খাদ্য রস, অক্সিজেন, খনিজ পদার্থ, গ্যাস প্রভৃতি পৌঁছায় এবং কোষ থেকে দূষিত পদার্থ অপসারিত হয়ে দেহের নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকে বলবো পরিবহন। পরিবহন দু প্রকার হয়, সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন কি না, শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলো যখন কম ঘনত্ব যুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তাকে বলবো সক্রিয়। তাহলে কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বে যে পরিবহন তাকে কি বলবো, সক্রিয় পরিবহন। আর একটা কি না, নিষ্ক্রিয় পরিবহন। সেটা হচ্ছে যে অধিক ঘনত্বযুক্ত মাধ্যম থেকে কম ঘনত্বযুক্ত কোষে অণুর যে সঞ্চালন সেটাকে বলবো নিষ্ক্রিয় পরিবহন। এই নিষ্ক্রিয় পরিবহন ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায় ঘটে। ব্যাপন ক্রিয়া কি না, যখন দুটো বিভিন্ন ঘনত্বের পদার্থকে পাশাপাশি রাখা হয় তখন বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে অণু কম ঘনত্বযুক্ত স্থানে গমন করে। এই পদ্ধতিকে বলে ব্যাপন। ব্যাপনে কোনো বাহকের প্রয়োজন হয় না, কঠিন তরল গ্যাস সমস্ত মাধ্যমেই ব্যাপন ঘটতে পারে। ব্যাপনে বহু সংখ্যক বস্তু পরিবাহিত হয় আর ব্যাপন প্রক্রিয়াটা ধীর গতিতে ঘটে। ব্যাপনের গুরুত্ব কিরকম না, জীবদেহে প্রায় সকল প্রকার শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাপনের উপরই নির্ভরশীল। যেমন ধরো, পরিবেশ থেকে বিভিন্ন গ্যাসের গ্রহণ, মানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলো গ্রহণ এবং কলাকোষে এদের বিনিময় ব্যাপন প্রক্রিয়াতেই ঘটে। জল এবং জলে দ্রবীভূত সমস্ত বস্তুই সজীব কোষে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই প্রবেশ করে। খাদ্যের যে সরল অংশটা ব্যাপনের মাধ্যমেই কোষে প্রবেশ করে এবং বিপাকে অংশ নেয়। আবার বিপাকের ফলে উৎপন্ন যে রেচন পদার্থগুলো সেগুলো ব্যাপন প্রক্রিয়াতেই কোষ থেকে নির্গত হয়। তাহলে ব্যাপনের একটা বিরাট গুরুত্ব আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, ব্যাপনের একটা উদাহরণ বলি। যেমন ধরো, এটা বিকারে পরিষ্কার জল নিলাম, তার মধ্যে একটা তুতের খণ্ড, তুতে কি কপার সালফেট, তার বর্ণটা কি না তুতে রং, তুতে নীল যেটা, সেরকম একটা কপার সালফেটের টুকরো ফেললাম। সঙ্গে সঙ্গে দেখা গেল টুকরোটা যেখানে জলের মধ্যে পড়লো সেখানকার জলটা নীল বর্ণ ধারণ করছে। এই নীল বর্ণযুক্ত জলের ঘনত্বটা বেশি প্লেন জলের থেকে। তাহলে কি হচ্ছে, ব্যাপন প্রক্রিয়ায় আস্তে আস্তে নীল বর্ণযুক্ত জল থেকে অণু স্বচ্ছ জলে ক্রমশ মিশছে। দ্বিতীয় বিকারটায় দেখো
একটু বেশি অংশ নীল বর্ণ হয়েছে। তৃতীয় বিকারটা নীল বর্ণের অণু বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে স্বচ্ছ জলে কম ঘনত্বযুক্ত স্থানে আরো বেশি ব্যাপিত হয়েছে, অর্থাৎ নীল বর্ণের এরিয়াটা বাড়ছে। এরকম ভাবে যতক্ষণ না দুটো দ্রবণের ঘনত্ব সমান হয়, অর্থাৎ সব জায়গায় পুরো বিকারের জলটা নীল বর্ণ ধারণ করে, ততক্ষণ এই ব্যাপন প্রক্রিয়া চলতে থাকে। বুঝতে পেরেছো ব্যাপন? আচ্ছা, এবার আসি অভিস্রবণ। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখা দুটো বিভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে সবসময় কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণের মধ্যে অণু চলাচল করে, তাকে বলবো অভিস্রবণ। অভিস্রবণে তাহলে কি পেলাম না, একটা অর্ধবেদ্য পর্দা থাকবে। অর্ধবেদ্য পর্দা হলো যে পর্দা দিয়ে দ্রাবকের অণু অতিক্রম করতে পারবে কিন্তু দ্রাবের অণু আটকে যাবে, তাকে বলবো অর্ধবেদ্য পর্দা। এই অর্ধবেদ্য পর্দার একপাশে বেশি ঘনত্বযুক্ত দ্রবণ থাকবে, একপাশে কম ঘনত্বযুক্ত দ্রবণ থাকবে। সবসময় কি হবে না, কম ঘনত্বযুক্ত দ্রবণ অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে। অভিস্রবণের গুরুত্ব কি না, অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে। অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত জল জাইলেম বাহিকায় এবং জাইলেম বাহিকা থেকে অন্যান্য কলায় পৌঁছায়। রসস্ফীতি বিরুৎ জাতীয় উদ্ভিদের অঙ্গকে দৃঢ় রাখে। রক্ষী কোষে রসস্ফীতি হ্রাস বৃদ্ধিতে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়াটা নিয়ন্ত্রিত হয়। এছাড়া রসস্ফীতির দরুন দেখা যায় যে ফোটোন্যাস্টিস, সিসমোন্যাস্টিস ইত্যাদি উদ্ভিদ অঙ্গের নানা রকম চলনও দেখা যায়। আচ্ছা, তাহলে এবার অভিস্রবণের একটা উদাহরণ বলি। ধরো কিশমিশ তোমরা সবাই দেখেছো, আমরা কিশমিশটা রান্নায় দেওয়ার আগে কি করি, জলের মধ্যে ভিজিয়ে রাখি, আর তারপর কিছুক্ষণ পর দেখা যায় কিশমিশগুলো ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। এক্ষেত্রে অভিস্রবণ ঘটে। কিরকম না, কিশমিশের ভিতর ঘন রস থাকে, আর কিশমিশকে যখন আমি জলে রাখলাম তখন কিশমিশের ভিতরে ঘন রস আর কিশমিশের বাইরে জল। তাহলে কিশমিশের ভিতর বেশি ঘনত্বযুক্ত দ্রবণ, কিশমিশের বাইরে জলটা কম ঘনত্বযুক্ত দ্রবণ। আর কিশমিশের যে কোষগুলোর কোষপর্দা কি করে, অর্ধবেদ্য পর্দার কাজ করে। তাহলে এখানে অভিস্রবণ পদ্ধতিতে কম ঘনত্বযুক্ত জল অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে বেশি ঘনত্বযুক্ত রসে, কিশমিশের ভিতরে রসে প্রবেশ করতে থাকে। এইভাবে ক্রমশ জল প্রবেশ করাতে কি হয়, কিশমিশটা আস্তে আস্তে ফুলে যেতে থাকে। এটা এই ধরনের, এটা একটা অভিস্রবণ তো বটেই, এই ধরনের অভিস্রবণকে বলবো অন্ত অভিস্রবণ। হ্যাঁ, যেখানে বাইরে কম ঘনত্বযুক্ত দ্রবণ থাকবে, সেখানে কম ঘনত্বযুক্ত দ্রবণটা ভিতরে কোষে প্রবেশ করলে সেটাকে বলছে অন্তর অভিস্রবণ। এই উল্টোটাও হতে পারে, অর্থাৎ বহিঃ অভিস্রবণ। তাহলে যেখানে যদি বেশি কোষের থেকে, কোষের ভিতরে যে কোষরস তার থেকে বেশি ঘনত্বযুক্ত কোনো দ্রবণে আমি কোষটাকে রাখি, তাহলে কি হবে, অভিস্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্বযুক্ত কোষরস অর্ধবেদ্য পর্দা ভেদ করে বেশি ঘনত্বযুক্ত বাইরের দ্রবণটায় বেরিয়ে যেতে থাকবে। একে বলে বহিঃ অভিস্রবণ। তাহলে অভিস্রবণ, বহিঃ অভিস্রবণ, অন্ত অভিস্রবণ দু ধরনের হয়ে থাকে। আচ্ছা, আমরা যে ব্যাপন অভিস্রবণ পড়লাম তার পার্থক্যটা কি পেলাম? পার্থক্য হচ্ছে, ব্যাপনে যেমন অর্ধবেদ্য পর্দা নেই, অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন আছে। ব্যাপনে সবসময় বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে অণুগুলো কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ে। অভিস্রবণে দ্রাবকের অণুগুলো কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণের মধ্যেও ঘটতে পারে। যেমন এই উদাহরণ দিলাম, তুতেটা কঠিন পদার্থ আর জলের মধ্যে মানে কঠিন তরলে, কিন্তু অভিস্রবণ সবসময় সম প্রকৃতির দ্রবণে ঘটবে। ঠিক আছে? আচ্ছা, এবার উদ্ভিদের মূল সংবহনের পর্যায়ে চলে আসছি, যে মূল দিয়ে জল শোষিত হয়। মূলরমটা এককোষী, মূলরমের কোষের ভিতর কোষরস থাকে আর মাটিতে জল থাকে। জল কম ঘনত্বযুক্ত, কোষরস বেশি ঘনত্বযুক্ত। অভিস্রবণ প্রক্রিয়ায় তাহলে কম ঘনত্বযুক্ত জল মূলরমের কোষপর্দা ভেদ করে অভিস্রবণ প্রক্রিয়ায় বেশি ঘনত্বযুক্ত কোষরসে প্রবেশ করে। হ্যাঁ, এইভাবে বাইরের জলটা মূলরম কর্তৃক গৃহীত হলো। একে কি বলবো, মূলরম দিয়ে জল শোষণ। এইবার এই জলটা একের পর এক কোষে প্রবেশ করতে থাকে, একে বলে কোষান্তর অভিস্রবণ।
কিভাবে হয় না, মূলরম জলটা শোষণ করলো, তাহলে মূলরমে কোষরসের সাথে জল মিশ্রিত হলো, তাহলে মূলরমে কোষরসের ঘনত্বটা একটু কমে গেল। পরবর্তী যে কোষটা সেখানে শুধু কোষরস আছে, তুলনায় তাহলে সেটার ঘনত্ব বেশি। এইবার কম ঘনত্বযুক্ত জল মিশ্রিত মূলরমের কোষরসের থেকে অণু কি করবে না, বেশি ঘনত্বযুক্ত পরবর্তী কোষের কোষরসে প্রবেশ করবে অভিস্রবণ প্রক্রিয়া। এবার এই কোষটাতে জল প্রবেশ করায় এই রসের কোষরসের ঘনত্ব কমতে থাকবে, তার পরবর্তী কোষের কোষরসের ঘনত্ব তুলনায় বেশি হবে, তখন এই কম ঘনত্বযুক্ত কোষরস থেকে বেশি ঘনত্বযুক্ত পরবর্তী কোষের কোষরসে প্রবেশ করবে। এইভাবে একের পর এক কোষে জলের প্রবেশ চলতে থাকে, একে বলে কোষান্তর অভিস্রবণ। আচ্ছা, এইভাবে চলতে চলতে জাইলেম বাহিকার আগের কোষ পর্যন্ত আসে। জাইলেম বাহিকা মৃত হওয়ায় অভিস্রবণ হতে পারে না। জাইলেম বাহিকার মধ্যে জল এবং খনিজ লবণের দ্রবণের যে ঊর্ধ্বমুখী পরিবহন তাকে বলে রসের উস্রোত। এই রসের উস্রোত সম্ভব হয় দুটো কারণে, একটা মূলজ চাপ, একটা বাষ্পমোচন টান। হ্যাঁ, এই দুটো কারণ সম্পর্কে দুটো মতবাদ আছে। মূলজ চাপ মতবাদে বলছে যে ক্রমাগত জল শোষণের ফলে একরকম চাপের সৃষ্টি হয় মূলে, তাকে বলে মূলজ চাপ। মূলজ চাপ কি করে না, এই চাপ জাইলেম বাহিকার আগের কোষটা থেকে জলটাকে ঠেলে জাইলেম বাহিকার ভিতর প্রবেশ করিয়ে দেয়। আর বাষ্পমোচন টানে কি হচ্ছে, ক্রমাগত পত্ররন্ধ্র দিয়ে জল বেরিয়ে যায়, বাষ্পমোচন হওয়ায় একটা ঋণাত্মক টানের সৃষ্টি হয়, একে বলে বাষ্পমোচন টান। এই বাষ্পমোচন টান জাইলেম বাহিকায় প্রবেশ হওয়া জলটাকে ওপরের দিকে টেনে নিয়ে যায়। বিজ্ঞানী ডিকসন আর জলি এই মতবাদের প্রবক্তা। তাহলে রসের উৎস সম্ভব হয় মূলজ চাপ এবং বাষ্পমোচন টানের জন্য। এবার এই রসটা, রস মানে অর্থাৎ খনিজ পদার্থ মিশ্রিত জলকে আমরা রস বলি, রসটা এইভাবে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে পাতায় পৌঁছালো। পাতায় সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরির পর এই খাদ্যটা আবার পরিবাহিত হবে। খাদ্য পরিবাহিত হয় ফ্লেমের মাধ্যমে। ফ্লেম কলার মাধ্যমে খাদ্য উপর দিকে পরিবাহিত হতে পারে, নিম্ন দিকে পরিবাহিত হতে পারে, আবার পার্শ্বীয় অঞ্চলেও পরিবাহিত হতে পারে। এইভাবে ফ্লেমের মধ্যে দিয়ে উদ্ভিদ দেহে সারা জায়গায় খাদ্য পরিবহন ঘটে। এই পরিবহন সম্পর্কে ডিভ্রিস সাইটোপ্লাজমে আবর্তন বলে একটা মতবাদ সৃষ্টি করে। এইভাবে খাদ্য পরিবাহিত হয়। আর থাকলো গ্যাস পরিবহন। গ্যাসের ক্ষেত্রে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব উদ্ভিদ কলার তুলনায় বেশি থাকায় ব্যাপন প্রক্রিয়ায় এই গ্যাস পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে মেসোফিল কলায় প্রবেশ করে। এই সময় মেসোফিল কলায় কি হয় না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা রূপান্তরিত হয় আর উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন হয়। এই সময় মেসোফিল কলায় অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে, ফলে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে তা পরিবেশে নির্গত হয়। হ্যাঁ, প্রধানত ব্যাপন ক্রিয়ার মাধ্যমেই গ্যাসীয় পদার্থ বা অণুগুলোর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের অভিমুখে সঞ্চালন ঘটে। এইভাবে উদ্ভিদ দেহে পরিবহন ঘটে। এই হলো আজকের পড়া। তোমরা বুঝতে পেরেছো তো? এইবার তোমরা খাতায় কতগুলো প্রশ্ন লেখো, আমি পরপর বলছি। আজকের পড়া থেকে এই কটা প্রশ্ন তোমরা তৈরি করবে। বাষ্পমোচন কাকে বলে? বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য লেখো। বায়ুর আর্দ্রতার সাথে বাষ্পমোচনের সম্পর্ক কিরূপ? বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতি বলা হয়? সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহন বলতে কি বোঝো? একটি উদাহরণ সহ ব্যাপন ক্রিয়া বর্ণনা করো। একটি উদাহরণ সহ অভিস্রবণ প্রক্রিয়া বর্ণনা করো। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো। কোষান্তর অভিস্রবণ কাকে বলে?
রসের উৎস্রোত বলতে কি বোঝো? মূলজ চাপ কি? বাষ্পমোচন টান বলতে কি বোঝো? এই কটা প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখবে। যখন স্কুল খুলবে তখন সেগুলো আমি চেক করে দেব। ঠিক আছে?